আজকে যেহেতু আমরা একটি নতুন বিষয় নিয়ে এবং আমাদের দুজন অতিথিকে নিয়ে স্টুডিওতে চলে এসেছি, আপনাদেরও নিশ্চয়ই অনেক ভালো লাগছে যে বরেন্দ্র টেলিভিশনের পর্দায় আবারও কথা হচ্ছে আপনার সাথে। আর সবচেয়ে বড় বিষয় সেটি হচ্ছে বরেন্দ্র টেলিভিশন যেহেতু আপনার কথা বলার জন্যই রয়েছে, তাই আপনার কথাগুলো নিয়েই কিন্তু আমরা চলে আসি প্রতিটি দিন একবার রাত 9টা থেকে একেবারেই স্পেশাল কিছু আয়োজন নিয়ে আপনাদের জন্য। এবং সেই আয়োজনগুলোর মধ্যে আজকেও একটি আয়োজন, যদিও হয়তো বলতে হয় না, তারপরে হয়তো আমরা অনেক সময় অনেক কথাই বলে ফেলি, অনেক সময় আবেগগুলোকে ধরে রাখতে চাই, কিন্তু কখনো কখনো সেই আবেগগুলো ধরে রাখাটা অনেক কঠিনও হয়ে যায়। সবচেয়ে বড় যে বিষয়টি, গতকাল যে দিনটি ছিল আমাদের, সেই দিনটিকে আমরা হয়তো অনেকেই চাইবো যে আমাদের স্মৃতির পাতা থেকে হয়তো ভুলে যেতে চাইবো আমরা সেই দিনটিকে। আমরা চাই না কখনোই যে আমাদের সেই স্মৃতির পাতা থেকে কোনো একটি মুহূর্ত হারিয়ে যাক, সবাই চাই সবসময় স্মৃতিগুলোকে ধরে রাখতে। কিন্তু কখনো কখনো কিছু কিছু স্মৃতি চলে আসে জীবনে, যে স্মৃতিগুলোকে হয়তো আমরা চাই যে আমরা কোনোভাবে যদি ভুলে যেতে পারতাম, বা সেই দিনটা যদি কোনোদিন আমাদের জীবনে না আসতো। তারপরও জীবন চলে যায় জীবনের মতোই, সেভাবেই চলবে, এবং তারই ধারাবাহিকতায় আমরা এগিয়ে যাচ্ছি সামনের পথে। আর সেই দিনটির কারণে কিন্তু আমরা একেবারেই পিছিয়ে নেই। সেই জেল হত্যা দিবস, সেই 3 নভেম্বর আমাদের সবার কাছেই হয়তো অনেক বিভীষিকাময় একটি দিন, কিন্তু তারপরও জীবন যেহেতু আমরা এগিয়ে যাচ্ছি সামনের পথে, সেভাবেই হয়তো এগিয়ে যাব। সেই দিনটির কারণে কিন্তু আমাদের উন্নয়ন এতটুকুও থেমে নেই, যে কারণে আসলে যে উদ্দেশ্য নিয়ে সেটি করা হয়েছিল আমাদের দেশকে সেই সেই সময়টার পরে আমাদের যে মুক্তিযুদ্ধের যে বিজয়, সেই বিজয়টাকে আসলে থামিয়ে দেওয়ার জন্য, আমাদের উন্নয়নটাকে থামিয়ে দেওয়ার জন্য যে চক্রান্ত আসলে করা হয়েছিল, সেটি কিন্তু তারা সার্থক হতে পারেননি। কারণ কিছু মানুষ ছিলেন যারা সেই সময়টা থেকে আমাদেরকে সামনের পথে এগিয়ে নিয়ে গেছেন। আজকে আমাদের সামনে রয়েছেন ঠিক তেমনই একজন মানুষ, যিনি আমাদের এই রাজশাহীকে সামনের পথে এগিয়ে নিয়ে যেতে, আমাদেরকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে সবসময় ছিলেন অগ্রগামী। সেই মানুষটিকে আমরা আজকে পেয়েছি আবারও আমাদের স্টুডিওতে, এবং অবশ্যই আমরা অনেক বেশি কৃতজ্ঞতা জানাবো আমাদের সেই মানুষটির কাছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য AHM খায়রুজ্জামান লিটন এবং AHM কামারুজ্জামানের সুযোগ্য সন্তান, এবং তার সাথে আরও একজন রয়েছেন আমাদের সাথে আজকে স্টুডিওতে। আমাদের সঙ্গে রয়েছেন অর্ণা জামান, তিনি আমাদের AHM খায়রুজ্জামানের সুযোগ্য কন্যা এবং আমাদের রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ছাত্রলীগের মহানগর ছাত্রলীগের আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। আর আজকে যেহেতু আমরা আসলে কথা বলছিলাম 3 নভেম্বরকে নিয়ে, আমাদের গতকাল এই আয়োজনটি হবার কথা ছিল, তো যেহেতু আসলে সেই দিনটিকে আমরা হয়তো কেউই মনে রাখতে চাই না, অনেক আমরা হয়তো চাইবো যে এই দিনটি আমাদের জীবনে যেন কোনোদিন না আসে। তারপরেও একটু আপনার কাছে জানতে চাইবো লিটন ভাই, যে আসলে সেই দিনটি নিয়ে আপনার কোনো স্মৃতি। হ্যাঁ, স্মৃতি তো অনেকই আছে, সবগুলি হয়তো বলা সম্ভব হবে না। তবে 1975 সালের 15ই আগস্ট যে ঘটনা ঘটে গেছিল বাংলাদেশের প্রথম বড় ধরনের আঘাত স্বাধীনতার পরে, স্বাধীনতার স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং তার পরিবারের সদস্যবৃন্দ যারা বাসায় ছিলেন সেদিন 32 নম্বর ধানমন্ডি বাসভবনে, প্রত্যেকেই এই প্রতিক্রিয়াশীল চক্র, সাম্রাজ্যবাদী চক্র আমাদের দেশীয় বিপদগামী অফিসারদের, জওয়ানদের ব্যবহার করে হত্যা করে। এবং সেই হত্যাকাণ্ডের পরে যিনি ক্ষমতা দখল করেন খন্দকার মুস্তাক, সেই মুস্তাক এবং মুস্তাকের সঙ্গে থাকা খন্দকার মুস্তাককে দিয়ে যে কাজগুলি যে করানো হয়েছিল, তার নেপথ্যে ছিলেন তৎকালীন সেনাবাহিনীর দ্বিতীয় প্রধান জেনারেল জিয়াউর রহমান এবং তার সঙ্গে অন্যান্য বিপদগামী অফিসার ছিলেন। 3রা নভেম্বর 1975 সালে জাতির 4 জন শ্রেষ্ঠ সন্তান ঢাকা কেন্দ্রীয় কারাগারে যাদেরকে বন্দী অবস্থায় রাখা হয়েছিল এবং বিচারের নামে প্রহসনের বিচার করা হচ্ছিল, তাতেও কিন্তু এই ক্ষমতা দখলকারী খুনির দল ঠিক শান্তি পাচ্ছিল না। তাদের মধ্যে একটা ভয় কাজ করছিল যে কোনোভাবে যদি এই নেতাগুলো জেলখানা থেকে বেরিয়ে আসেন, তাহলে তারা যে বাংলাদেশকে আবার পাকিস্তান বানাতে চায়, তারা যে বাংলাদেশের স্বাধীনতা চেতনা মুছে ফেলতে চায়, বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগের ঠিকানা মুছে ফেলতে চায়, সেগুলো হয়তো কার্যকরী হবে না। অতএব তারা যখন বুঝলো যে ক্ষমতা তাদের হাতে থাকবে না, তারা যাওয়ার আগ মুহূর্তে হত্যা করে গেল জাতির শ্রেষ্ঠ 4টি সন্তানকে নির্মমভাবে, নৃশংসভাবে এবং মধ্যযুগীয় কায়দায়। পিতার সঙ্গে আমার স্মৃতি অনেকগুলি আছে, যদিও পিতাকে সরাসরি কাছে খুব কমই পেয়েছি জীবনে। কারণ তিনি, আমি যখন 3 বছর বয়স আমার, তখন থেকে তিনি সংসদ সদস্য, 1962, 1966, 1970, 1973 4বার জাতীয় সংসদে নির্বাচিত হয়েছেন, কোনোবারই পরাজিত হন নাই। এবং নির্বাচিত হওয়ার কারণেই বছরের অর্ধেকটা সময় প্রায় পাকিস্তানে, বর্তমান পাকিস্তানে কাটাতে হতো, কারণ সংসদ অধিবেশন চলতো সেখানেই। তিনি সেখানে যেতেন, সেখানে থাকতেন। বাকি সময় দেশে এসে ঢাকাতে থাকতেন। রাজশাহীতে এলে আবার বিভিন্ন জেলা উপজেলা সফর করতেন, ফলে তাকে কতটুকু বা কাছে পাওয়ার সুযোগ আমাদের হতো। তারপরেও পিতা হিসেবে তিনি কিন্তু তার কাজগুলি
করতে কখনো কার্পণ্য করে না। যেমন আমার বোনরা যারা একটু বড় ছিল, তাদের শিক্ষা দীক্ষা, তাদের গৃহশিক্ষক, তাদের পড়াশোনা কেমন হচ্ছে, তাদের মধ্যে কোনো যার যার মধ্যে সঙ্গীতের প্রতি প্রতিভা বা অন্য কিছু ছিল, সেগুলো বের করে আনা, তার জন্য আলাদা শিক্ষক রাখা, আমাদেরকে ভালো স্কুলে ভর্তি করা, ইত্যাদি কাজে তিনি কখনই গাফিলতি করেননি। তার সঙ্গে আমার জীবনের সবচেয়ে শেষ স্মৃতি কথাটি আমি বলতে চাই। সেটি হলো 1975 সালের জুন মাস এবং জুলাই মাসের অর্ধেক। প্রতি বছর সামার ভ্যাকেশনে আমি এবং আমার ছোট ভাই ভারতের কলকাতায় মিশনারি স্কুলে পড়তাম। সামার ভ্যাকেশনে আমরা আসতাম, উইন্টার ভ্যাকেশনে আসতাম। সেবার সামার ভ্যাকেশনে আমরা আসার পরে যে পিতাকে আমরা খুব সমীহ করে ভয় করতাম এবং তার কাছে খুব একটা সহজে যেতাম না, তিনিও আমাদেরকে খুব একটা যে আদর করে ডেকে আদর করতেন তেমনটিও নয়, যতটা আদর তিনি আমার বোনদেরকে করতেন। সেখানে আক্ষেপ নেই, কিন্তু সেইবার শেষ দেখা হবে বলে কিনা জানি না, এটা নিয়তির লেখা ছিল কিনা জানি না, বা ইনটিউশন কাজ করেছে কিনা যা বলতে পারি না, আমার আব্বা কিন্তু সচিবালয় থেকে ফিরে এসে দুপুরবেলায় তার সরকারি বাসভবনে, মন্ত্রী না থাকার সময় দেখেছি তিনি সবসময় মাটিতে মাদুর বিছিয়ে আগেকার দিনের মানুষের মতো কাঁসার প্লেট, থালা, কাঁসার গ্লাস, কাঁসার বাটিতে নানা রকম খাদ্য নিয়ে এসে মা দিতেন। সেখান থেকে তিনি মাটিতে বসে খেতেন। সেইবার তিনি হঠাৎ করেই আমাদেরকে ডাকলেন, দুই ভাইকে, মাকে বললেন ওদেরকে পাঠিয়ে দাও, ওরা আমার সঙ্গে খাবে। মাও বিস্মিত, আমরা ততোধিক বিস্মিত, যেটা কি একটা অদ্ভুত কথা, কেন ডাকা হলো? ডাকেন না। আমরা খেয়ে নিয়েছিলাম, তবু বাবা ডাকছে। দুইজন দুই পাশে বসলাম। ইলিশ মাছের মৌসুম ছিল, ইলিশের বড় বড় পেটি ছিল, মনে আছে আমার। সেই পেটিগুলো তুলে দিলেন পাতে দুই ভাইয়ের এবং বললেন খাও, একটু ভাত নিয়ে খাও। ভয়ে ভয়ে হলেও ভালো লাগছিল যে এরকম তো কোনোদিন হয়নি, বাবা আজকে ডেকেছে, কখনো ডাকে না। খেলাম। এরপরে আরো 2বার বা 3বার সেই ছুটির মধ্যে তিনি আমাদের 3-4বার নিয়ে বসে খেলেন। এখনো আমার কাছে মনে হয় হয়তো বা অবচেতন মনেই হয়তো তার মধ্যে কাজ করছিল যে বাংলাদেশের পরিস্থিতি ভালো না, কি জানি কখন কি হয়। বলতেন প্রায় যে অবস্থা ভালো নয়, কখন কি হয় বলা যায় না, চারিদিকে ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে। হয়তো সেই কারণে কিনা যে আমরা দুই ভাই চলে যাবো ইন্ডিয়াতে পড়তে, আবার আর দেখা হবে কিনা, হয়তো বা সেটি থেকেই তিনি আমাদেরকে দুই পাশে নিয়ে বসিয়ে খাওয়াতেন। এই স্মৃতিটি আমার জীবনের আমার পিতার সঙ্গে সর্বশেষ এবং এবং সবচেয়ে সুখের স্মৃতি। সত্যি একেবারেই আমরাও আসলে আবেগ আপ্লুত যে আসলে সেই সময়টা হয়তো যখন আপনি মনে করছেন নিশ্চয়ই আপনারও সেই সময়টা একেবারে চোখে ভাসছে যে সেই দিনটা কেমন ছিল যখন বাবা পাশে বসে খাওয়াচ্ছিলেন। তো আরেকটা বিষয় ভাইয়া, যে এই যে সেই সময়কার যে ষড়যন্ত্র, সেই সময় যে চেষ্টাটা আসলে করা হয়েছিল যে আমাদের দেশকে আবারও সেই পাকিস্তানিদের হাতে তুলে দেওয়া কিংবা আমরা যাতে এগিয়ে যেতে না পারি, সেই যে ষড়যন্ত্র, তারপরও কিন্তু আমরা সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে এখন কিন্তু ধীরে ধীরে সেই উন্নয়নের পথটাতে এগিয়ে যাচ্ছি। এবং আমরা যদি আমাদের রাজশাহীকে কেন্দ্র করে কথা বলি, আমাদের রাজশাহী কিন্তু সেই জায়গাতে ধীরে ধীরে আমরা কিন্তু ডেভেলপ করে আমরা কিন্তু এখন অনেক চমৎকার একটা শহরে পরিণত করতে পেরেছি, এবং যেখানে সবচেয়ে বেশি অবদান ছিল আপনার, এবং আপনার সময়টাতে আপনি যেভাবে আমাদের রাজশাহীকে পরিবর্তনের ছোঁয়াটা দিয়েছিলেন, এবং সেই ছোঁয়াটা থেকে আমি কিছুদিন আমরা হয়তো দূরে ছিলাম, কিন্তু আবারও আমরা ধীরে ধীরে সেই জিনিসগুলো দেখছি। তো এক্ষেত্রে আপনার কাছে জানবো যে সেই সময়টা থেকে এখন পর্যন্ত যে উন্নয়নের যে একটু একটু করে যে ছোঁয়াটা, সেই সময়টা আসলে আপনি কিভাবে কাটিয়েছেন? অ্যাকচুয়ালি একথা সত্যি যে রাজশাহী অত্যন্ত অবহেলিত একটি জেলা সদর, জেলা এবং বিভাগ, রংপুর শহরে পিছিয়ে পড়া, অর্থনৈতিকভাবে অত্যন্ত পর্যদস্ত। এই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য আমার পিতা শহীদ কামরুজ্জামান 1972 সালে দেশ স্বাধীন হওয়ার পরে তিনি কিন্তু তার জীবদ্দশা পর্যন্ত তিনি টেক্সটাইল মিল, জুট মিল চালুকরণ, রাজাবাড়ি ডেয়ারি খামার, কেন্দ্রীয় উদ্যান, রাজশাহী নওগাঁ সড়কের কাজ করা এবং রাজশাহীকে রেশনিং এলাকায় ঘোষণা করা, এই কাজগুলি করেছিলেন। এবং পাশাপাশি অজস্র স্কুল কলেজ মাদ্রাসায় তিনি ত্রাণমন্ত্রী হিসাবে রিলিফের টিম দিয়ে সেই স্কুলগুলিকে আবার পুনর্বাসন করেছিলেন। তার মৃত্যুর পরে দীর্ঘ 21টি বছর কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা ছিল না। জিয়াউর রহমান ক্ষমতা দখল করলেন 75 সালে, খন্দকার মোস্তাকে সরিয়ে দিয়ে তিনি সর্বসার্বা হলেন। 5 বছর তিনি থাকলেন, বিএনপি প্রতিষ্ঠা করলেন, নানা অপকর্ম অপকীর্তি করে গেছেন, যুব সমাজ ছাত্র সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য মাদক, অস্ত্র ব্যবসা, খাল বিল, হাট বাজার সবকিছু তাদের হাতে তুলে দিয়ে দেশটাকে ধ্বংসের প্রান্তে নিয়ে যাচ্ছিলেন। এক পর্যায়ে তিনিও নিহত হলেন, যা হওয়ার কথা তাই হয়েছে। পরবর্তীতে এরশাদ ক্ষমতা দখল করে ওই একই ধারায় দেশকে চালিত করতে লাগলেন।
ফলে আমরা কিন্তু 21টা বছর সরাসরি কোনো উন্নয়ন পেলাম না, শুধুমাত্রই সস্তা উন্নয়নের কথা, উন্নয়নের জোয়ারে দেশ ভেসে যাচ্ছে। টেলিভিশন এবং পত্রিকায়, সরকার নিয়ন্ত্রিত পত্রিকায় অবিরাম প্রচার, মন্ত্রীদের বড় বড় কথা ছাড়া আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন আমরা দেখিনি। 96 সালে শেখ হাসিনা দীর্ঘদিন আন্দোলনের পর নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসার পরে রিয়ালি বাংলাদেশ আবার নতুন করে ঘুরে দাঁড়িয়ে উন্নয়নের দিকে এগিয়ে যাওয়া শুরু করলো। এবং 96 থেকে 2001 যদি আমাদের প্রত্যেকের স্মরণ থাকে, তা আমি স্পষ্টভাবে বলতে চাই, এত উন্নয়ন, এত সুশাসন, এত আইন শৃঙ্খলার উন্নয়ন এবং দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ এর আগে কোনো সরকার কখনো দেখাতে পারেনি। এটি গর্ব করেই বলা যেতে পারে। এবং 5 বছর ধরেই খাদ্যদ্রব্যের দাম একদম স্টেবল ছিল, রোজার সময়, ঈদের সময়, সব সময়। আমি পরিষ্কার আমার মনে আছে বলে বলছি, আমি একটিও মিথ্যে কথা বলছি না। কিন্তু দুর্ভাগ্য যে আবার সেই অঘটন ঘটলো 2001 সালের নির্বাচনে। কিভাবে সর্বনাশের নির্বাচন হলো, ষড়যন্ত্রের নির্বাচন হলো, আমরা হেরে গেলাম এবং ক্ষমতায় এসে 4 দলীয় জোট, বিএনপি জামাত জোট দেশের যা ছিল, যা উন্নয়ন তো করেছিলেন সেটা তো বটেই, আরও যা ছিল লুটপাট করে খেয়ে শেষ করে দিতে লাগলো। এই ধ্বংসযজ্ঞের শেষ হলো কেয়ারটেকার সরকার আসার পরে। এবং 2008-এ জাতীয় সংসদ নির্বাচনের আগে আমরা নির্বাচিত হলাম 4 জন মেয়র হিসেবে। আমি রাজশাহীর, হিরণ ইতিমধ্যে তিনি মৃত্যুবরণ করেছেন, তিনি শওকত হোসেন হিরণ বরিশালের মেয়র, আব্দুল খালেক তিনি খুলনার মেয়র, এবং আমাদের সিলেটের কামরান ভাই সিলেটের মেয়র। আমরা 4 জন প্রথম নির্বাচিত হয়ে সেবার কিন্তু দেশের মানুষকে বুঝিয়ে দিতে সক্ষম হলাম যে এবার পরিবর্তন আসছে এবং সেটা আওয়ামী লীগের পক্ষে আসছে। হলো তাই। সেই সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রয়োজনের চেয়ে প্রায় 100-150 সিট বেশি পেয়ে সরকার গঠন করলো, আজও আছে সরকারে। আমি মেয়র হয়ে অবহেলিত রাজশাহীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মন প্রাণ একদম এমনভাবে নিজেকে মগ্ন করে দিলাম যে বাইরের অন্য কিছু দিকে আমার নজর ছিল না, শুধু রাজশাহী কি করে উন্নয়ন করা যাবে। সিটি কর্পোরেশন এলাকা হলেও গ্রামীণ জনপদ যেগুলো পড়ে আছে, পানি জমে থাকে সারা বছর, নর্দমার গন্ধ, পানি নেই, মশা, রাস্তায় বিদ্যুতের পোলে বিদ্যুৎ বাতি নেই, গলিপথগুলো ভাঙাচোরা, ভালো কোনো কিছু কর্মসংস্থানের সুযোগ নেই, গ্যাসও নেই। সেই সব কিছু মাথায় নিয়ে আমি কিন্তু একটা পরিকল্পনা তৈরি করলাম। সেই পরিকল্পনা ছিল 10 বছর মেয়াদী। আমার ইচ্ছে ছিল আমি পরপর 2টো টার্ম মেয়র থাকতে চাই, যদি জনগণ রাখে আমাকে। তো সেটা বাস্তবে পরে হয়নি। তো 2টি টার্ম পেলে আমি যেটা করতে পারতাম তার 1/4 হয়তো আমি করে এসেছি, যেটা মানুষের মুখে মুখে এখন অনেকেই বলছেন যে এরকম ব্যাপক উন্নয়ন আমরা পাইনি। আমার কাজের মধ্যে কোনো নিষ্ঠার কোনো অভাব ছিল না, এবং রাজশাহীবাসীর প্রতি ভালোবাসার কারণেই কোনো রকম দুর্নীতির কোনো স্থান ছিল না। কাজের মানের সঙ্গে কোনো কম্প্রোমাইজ আমি কখনো করিনি। যার চিত্র কিন্তু আমরা দেখছি আমাদের শহরটাকে। হ্যাঁ, এক্স্যাক্টলি। এবং প্রত্যন্ত এলাকায় ওয়ার্ডগুলো, যে শহরের একদম বাইরের দিকের ওয়ার্ডগুলো, সেখানেও এখন যাতায়াত ব্যবস্থা এত সুন্দর, রাস্তাঘাট, ড্রেন, গলিপথ এত সুন্দর। আজকেও আমি গেছিলাম একটি প্রত্যন্ত এলাকায়, চমৎকার রাস্তা দেখে মুগ্ধ হলাম যে এখন পর্যন্ত রাস্তাগুলি একটি গর্ত কোথাও নেই। তো এই যে কাজ শুধু রাস্তাঘাট অবকাঠামোই নয়, পুরাতন রাস্তাগুলো ভেঙে প্রশস্ত করা, নতুন নতুন বহুতল মার্কেট করা, যাতে রাজশাহীতে একটু বাণিজ্যটা একটু প্রসারিত হয়, শহরের বিভিন্ন এলাকায় বড় বড় মার্কেট করা, কর্পোরেশন আয়ও বৃদ্ধি হবে, জনগণের শপিং মলে যাওয়ার একটা অভ্যাস গড়ে উঠবে। পাশাপাশি মসজিদ, মন্দির, ঈদগাহ, মাদ্রাসায়, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচুর অর্থ দিয়ে আমি তাদের উন্নয়নে সাহায্য করেছি, শিক্ষা প্রতিষ্ঠানে অর্থ দিয়েছি। এবং যেটা মেয়রের কাজ নয়, যেমন টিভি স্টুডিও, পূর্ণাঙ্গ টিভি স্টুডিও রাজশাহীতে আসবে কিনা সেটা মেয়রের বিষয় নয়, রাজশাহীতে ডিকেএসপির একটা প্রশিক্ষণ কেন্দ্র হবে কিনা সেটা মেয়রের কাজ নয়, আইটি ভিলেজ বা আইটি পার্ক এখানে হবে কিনা সেটাও মেয়রের কাজ নয়, আবার এখানে নভ থিয়েটার বা প্ল্যানেটেরিয়াম হবে কিনা, এই জাতীয় যে যতগুলি কাজ, বিমানবন্দর নতুন করে চালু করা, নৈশকালীন ট্রেন চালু করা, ইত্যাদি নানা কাজের কথা আমি বলতে পারি, যেগুলো আমি আমার আয়ত্তের বাইরে হলেও আমি আমার আয়ত্তে নিয়ে এসেছিলাম। পুরো সিটি কর্পোরেশনের মধ্যে যত দপ্তর সরকারি আছে, সেই দপ্তর প্রধানদেরকে আমি নিয়ে 3 মাস 4 মাসে একবার করে বসতাম, সমন্বয় করে আমরা কাজ করতাম, এবং আমি আনন্দ পেতাম এই কাজগুলি করে। যাই হোক, যেটুকু করতে পেরেছি করেছি, বাকিটুকু যদি আবার কখনো সুযোগ পাই করবো। এবং আমরা অবশ্যই চাইবো যে আমাদের এই রাজশাহীর যে উন্নয়ন আমরা দেখেছিলাম এবং এখন দেখছি, এবং সেটা যেন ভবিষ্যতে আসলে সামনের দিকে আরো বেশি এগিয়ে যায়, সেই দিকে যাব। তবে এই মুহূর্তে আমি একটু অর্ণার কাছে আসতে চাইছি যে বাবা যেভাবে কাজ করেছেন, রাজশাহীর উন্নয়নে কাজ করেছেন, এবং আমাদের এই শহরটাকে আসলে পরিবর্তনের যে ছোঁয়াটা তিনি নিয়ে এসে দিয়েছেন, সেই ধারাতে তুমি আবার কাজ করছো, এবং তুমিও এরই মধ্যে বিভিন্নভাবে আমাদের সামাজিক কর্মকাণ্ডগুলোতে অংশ নিচ্ছ। তো বাবা, প্রথমে দাদা, তারপর বাবা, এখন তোমার যে প্রজন্মটা চলছে, আমি যদি সেটাকে বলি যে তুমি তোমার কাজের ক্ষেত্রটা কেমন দেখছো? আসলে
মানে বাবার কাজ করতে হয়তো অনেকটা কষ্ট হয়েছে, কারণ বাবার উপর কোনো সাপোর্ট ছিল না। মানে আমার দাদা ছিলেন না, দাদা নাই, কিন্তু আমার কাজ করতে সুবিধা হবে এবং সুবিধা হচ্ছে যেটা আমি মনে করি, কারণ বাবা আছে আমার সাথে। আমার যে কোনো ধরনের কাজে মানে আমি যেটাই করি, আমার সবচেয়ে বড় মানে আমাকে যে পরামর্শ দেয়, সবকিছুতে যে সাহায্য করে, সেটা বাবা। আমি ছোট বড় যেটাই করি, যেটাই করব ভবিষ্যতে, এবং আমার নিজের ইচ্ছা দাদার মতো কিছু করে যাওয়া, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে। জানি না কতটুকু করতে পারবো, তবে চেষ্টা করব অবশ্যই। আর এই যে এক্ষেত্রে তুমি যেটা বলছিলে যে আসলে বাবার অনুপ্রেরণায় আসলে তুমি এগিয়ে যাচ্ছ, এবং বাবা যেহেতু রাজশাহীর উন্নয়নের জন্য অনেক বেশি কাজ করেছেন, এবং তিনি এখন পর্যন্ত দায়িত্বে না থাকার পরেও যেভাবেই সম্ভব হচ্ছে তিনি তার যেই আসলে ব্যক্তিগত যে পরিচয়গুলো আছে সেগুলোকে কাজে লাগিয়ে আমাদের রাজশাহীর উন্নয়নে কাজ করছে। তো তুমি যখন তোমার এই রাজশাহী অঞ্চলে কাজ করছো, সেক্ষেত্রে তোমার কোনো চিন্তা আছে কিনা যে আসলে রাজশাহীকে আমি এভাবে দেখতে চাই, বা আমি বাবার মতো এই জায়গাগুলোকে পরিবর্তনের মাধ্যমে এই জায়গাগুলোকে তৈরি করতে চাই? রাজশাহী আসলে মানে অন্য যে কোনো শহরের থেকে অনেকটা পিছিয়ে ছিল। যেমন ঢাকা, চিটাগং এসব জায়গার মানুষ অনেক সময় বলে যে এটা তো মফস্বল শহর, বলতো আগে। কিন্তু গত 5 বছরে বাবা যে পরিবর্তনটা করেছিল রাজশাহীর, তারপরে মানে আধুনিক রাজশাহী এখন যে নামকরণটা হয়েছে, তো আরো বেশি আধুনিক করতে চাই। যেমন বাবার কিছু পরিকল্পনা ছিল এখানে কিছু গার্মেন্টস করা, যাতে আরো বেশি মানে ছেলে মেয়ে সবারই কর্মসংস্থানের কর্মসংস্থান। ব্যবস্থাটা হবে। আবার বিকেএসপি যেটা বাবা অলরেডি করে ফেলেছে, এটা বিল পাস হয়ে গেছে, এটা থেকে আমাদের ছেলে মেয়েরা যারা খেলাধুলায় আগ্রহী তাদের জন্য খুবই উপকার হবে। এখানে কিছু মানে আরো ভালো কিছু করতে চাই, যেমন একটা স্টেডিয়াম যেখানে আন্তর্জাতিক মানের খেলা আমরা আয়োজন করতে পারবো, সেরকম একটা কিছু করতে চাই আমি। এবং আরেকটি বিষয়, তুমি যেহেতু আসলে ভলেন্টারি ওয়ার্কগুলো অনেক বেশি করছো এবং তরুণদেরকে নিয়ে কাজ করছো, এবং আমরা জানি যে আসলে একটা দেশের উন্নয়নের জন্য তরুণ ছাড়া আসলে কিছুই সম্ভব না, এবং তো তারুণ্যের যে জয়টা সেটা কিন্তু তোমার মধ্যে আছে, যে তরুণদেরকে একসাথে করে তুমি সেই জায়গাটাতে কাজ করতে পারবে, এবং নারী পুরুষের সমান একটা অংশগ্রহণের মাধ্যমে আমরা যদি বলি যে আসলে সেই জায়গাটায় কাজ করা, এবং সেটাকে নিয়ে তুমি কিন্তু কাজ করছো এরই মধ্যে। এবং তোমার সাথে এর আগে যখন আমাদের কথা হয়েছিল তখন তোমার কাছ থেকে জানতে পেরেছিলাম যে আসলে অনেকেই তোমাদের সাথে যোগ দিচ্ছেন, মেয়েরা যারা কাজ করতে চায়, আগ্রহী আসলে সমাজ পরিবর্তনে। তো এক্ষেত্রে তুমি যখন কাজ করতে যাচ্ছ, তোমার যেহেতু আসলে একটা ব্যাকগ্রাউন্ড আছে যে পরিবারের সাপোর্টটা তুমি পাচ্ছ, কিন্তু অনেকেই হয়তো সেই সাপোর্টটা পাচ্ছেন না বা রাজনীতি দিকটাতে আসতে চাচ্ছে না। তো সেক্ষেত্রে এই যে আমাদের রাজশাহীর উন্নয়নের ক্ষেত্রে আসলে যদি কাজ করতে চাও তুমি তোমার জায়গা থেকে, তুমি রাজনৈতিক চিত্রটাকে এক পাশে রেখে যখন তুমি একজন তরুণ হিসেবে কাজ করছো, সেক্ষেত্রে তোমার কি মনে হয় যে আসলে আমাদের এই সম্ভাবনার জায়গাটা কতটুকু? এটা অবশ্যই সম্ভব সবার জন্য। আসলে আমার যেটা সুবিধা সেটা হচ্ছে আমি প্রথমতই একটা রাজনৈতিক পরিবারের একজন মেম্বার, মানে এটা আমাকে অনেক বেশি সুবিধা দেয়। আমি যেন সাধারণ মানুষের সামনে আরো ভালোভাবে মিশতে পারি। হ্যাঁ, এটা হয়তো সাধারণ একটা পরিবার থেকে একটা ছেলে বা মেয়ের জন্য আসা কিছুটা কঠিন, তবে অতটাও না যদি সে নিজে আত্মবিশ্বাসী হয়। আবার নিজের ইচ্ছাটা সবচেয়ে বড় বিষয়। আমি চাইলে আমি অবশ্যই করতে পারবো। আসলে মানে কারো জায়গাটা তো কেউ ছেড়ে দিবে না, বা কেউ তোমার জন্য করে দিবে না। তুমিই পারো তোমার জন্য করতে, সেটার জন্য সামনে আগিয়ে আসতে হবে, সৎ সাহস থাকা লাগবে। সেই জায়গাটা আসলে তৈরি হবে। দর্শক, অনেক কথাই শুনছিলাম আমরা আসলে কিভাবে আমাদের আমাদের সেই বিভীষিকাময় সময়টাকে পার করে আমরা কিভাবে ধীরে ধীরে আমাদের সামনের পথে এগিয়ে এসেছি, সেই বিষয়গুলো নিয়ে আরো কথা হবে বরেন্দ্র টেলিভিশনের পর্দায়। তবে এই মুহূর্তে সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতিতে যাবার, বিরতির পর আবারও ফিরে আসছি, সাথেই থাকুন।
মতামত জানাতে পারেন। আর তার জন্য ছোট্ট যে কাজটি করতে হবে, facebook.com/বরেন্দ্র.tv এই অ্যাড্রেসে গিয়ে কিন্তু আপনি আমাদেরকে যে কোনো মতামত জানাতে পারেন আমাদের এই আয়োজন সম্পর্কে। এছাড়াও কিন্তু আপনি আমাদেরকে ইমেল করতে পারেন www.borendra.tv@gmail.com এই অ্যাড্রেসে। এছাড়া আপনি কিন্তু আমাদেরকে চিঠিও পাঠাতে পারেন, তবে সেই ঠিকানাটা আমি একটু পরে জানিয়ে দিচ্ছি। তবে এই মুহূর্তে চলে যাবো আমাদের অতিথির কাছে। আমরা যেহেতু কথা বলছিলাম আসলে রাজশাহীর সেই সময়টুকু এবং বর্তমান সময়ে রাজশাহী যে উন্নয়নের পথে আবারও এগিয়ে যাচ্ছে সেই বিষয়গুলো নিয়ে, এবং আমরা যে চিত্রটি দেখেছিলাম যে কিছুদিন আগ পর্যন্ত কিন্তু আমাদের রাজশাহীর যে উন্নয়ন সেটি কিন্তু মুখ থুবড়ে পড়েছিল, যে উন্নয়নটি আমরা 5 বছর আগে দেখেছিলাম। আমাদের যে এইচ.এম. খায়রুজ্জামান লিটন আমাদের সাবেক মেয়র ছিলেন, তিনি কিন্তু খুব সুন্দরভাবে আমাদের রাজশাহীকে গড়ে তোলার চেষ্টা করছিলেন এবং কিছু পরিকল্পনা ছিল যেগুলো আসলে অসম্পূর্ণ থেকে গিয়েছিল, যেগুলো নতুন করে আবারও শুরু হচ্ছে। আমরা চাই সেই উন্নয়নের ধারায় আমাদেরকে যুক্ত করতে, এবং সেগুলো নিয়েই কিন্তু আজকে আমাদের কথা হচ্ছে আমাদের অতিথিদের সঙ্গে। আমি আবারও চলে যেতে চাই আমাদের অতিথি খায়রুজ্জামান লিটন স্যারের কাছে। যে আসলে আমরা যে কথাগুলো শুনছিলাম, অর্ণা বলছিল যে আসলে বাবার সেই অনুপ্রেরণা নিয়ে সে সামনে এগিয়ে যেতে চাচ্ছে, এবং আপনি যেটা বলছিলেন যে 10 বছর মেয়াদী একটা পরিকল্পনা আপনার ছিল, এবং সেই বিষয়গুলো যখন থেমেছিল তারপর আবারও আমরা দেখছি যে নতুনভাবে শুরু হচ্ছে। আমরা রাজশাহী মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে পেরেছি। আমরা আমাদের রাজশাহীর যে সৌন্দর্যের যে ব্যাপারটি রয়েছে পরিবেশের, সেই উন্নয়নগুলো আমরা আবার দেখছি। আমাদের রাস্তাগুলো সংস্কার হচ্ছে নতুনভাবে। তো এই যে প্রকল্পগুলো আবারও নতুন করে শুরু হয়েছে, এবং আমাদের একটা সিটি ইউনিভার্সিটি হওয়ার কথা ছিল, তো সেই বিষয়গুলো যদি আমি একটু শুনি আপনার কাছে। আমি যেমনটা বলছিলাম আগে, আমার 5.5 বছরের যে মেয়রশিপের টেনিউর, যে সময়কালটা আমি পার করে এসেছি, সেই সময়ে মোটামুটি 850 কোটি টাকার নানা প্রকল্প আমি ঢাকা থেকে অনুমোদন করেছি। মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান সরকারের আমাদের নেত্রী শেখ হাসিনা আমাকে সর্বোচ্চ মানে বরাদ্দ দিয়েছেন। কিন্তু আমি মেয়র থাকাকালীন মাত্র 350 কোটি টাকার মতো হবে হয়তো কাজ করে আসতে পেরেছি। বাকিগুলো পাইপলাইনে ছিল, অনুমোদন হয়ে পাইপলাইনে ছিল। আমার এই অভাবনীয় ঘটনা, নির্বাচনের এই যে ফলাফল, এই ফল বিপর্যয়ের পরে প্রায় 1.5 বছর মতো সবকিছু মুখ থুবড়ে পড়েছিল, বন্ধ ছিল। আমিও কিছুটা ডিপ্রেস বা ডিমোরালাইজড ছিলাম যে কাজ করে যদি এই ফলাফল হয় তাহলে আর কে কাজ করবে দেশে। সেই আশার জায়গাটা আসলে নষ্ট হয়েছিল। এক্স্যাক্টলি, আমি আশাহত হয়েছিলাম, রাষ্ট্রবাসীর প্রতি একটু ক্ষুব্ধ হয়েছিলাম মনে মনে, যেটা তো হওয়ার মানে কাঙ্ক্ষিত নয়। একটা মানুষ যখন আসলে তার সর্বস্ব দিয়ে চেষ্টা করছে এবং তার বিপরীতে যখন আসলে নেগেটিভ কোনো কিছু আসে, তখন নিশ্চয়ই খারাপ লাগবে, এটা স্বাভাবিক একজন মানুষ হিসেবে। মহামানব বা ফেরেশতা নই, আমি তো মানুষ। তো আমারও সেই কষ্টটা ছিল। পরে যখন আমার সেটা একটু লাঘব হলো, আমি বুঝতে পারলাম যে এটা আসলে কার উপর রাগ করছে। আমি তো এখানে জন্ম নিয়েছি আমি নিজেও। তো সেই বন্ধ হয়ে যাওয়া রাস্তাগুলির কাজ আবার শুরু হয়েছে। যেমন খুবই গুরুত্বপূর্ণ রাস্তা, যেটা উপশহর মোড় থেকে মালাপাড়া পুলিশ ফাঁড়ি হয়ে বাটার মোড় দিয়ে রানীবাজার হয়ে টিকাপাড়া বটতলা পর্যন্ত রাস্তাটির কাজ কিন্তু একটা অংশে পুরোদমে চলছে। আরেকটি রাস্তা সিটি কর্পোরেশন করবে, সেটি হচ্ছে আলিফলাম মিম ভাটা, যেটাকে আমরা বলি বিমানবন্দর সড়ক। সেখান থেকে পূর্বমুখী সড়ক একটা সোজা 8 কিলোমিটার দূরে গিয়ে ঢাকা নাটোর সড়কের সঙ্গে মিট করবে। সেখানে একটা মিনি ফ্লাইওভার থাকবে। এটা অনুমোদিত হয়েছিল, এখন কাজ শুরু হয়েছে, মাপজোকের কাজ চলছে, ক্ষতিপূরণ প্রদানের কাজ চলছে। অল্প দিনের মধ্যেই টেন্ডার হয়ে সেখানে মাটি ভরাটের কাজ শুরু হবে। এই দুটোর বাইরেও আমার সময়ে যেগুলো কষ্ট করে আমি এগিয়ে নিয়েছিলাম, তার মধ্যে বঙ্গবন্ধু নব থিয়েটার শহীদ কামরুজ্জামান কেন্দ্রীয় উদ্যানের ভেতরে সেই জায়গা আমি রেখে এসেছিলাম 6 বিঘা জায়গা। এটি অনুমোদন হয়ে চূড়ান্ত কাজ শুরু হওয়ার পথে। আইটি ভিলেজ বা আইটি পার্ক, এটি রাজশাহী কোর্ট চত্বরের পশ্চিমে যে নদীর তীরবর্তী যে নিচু জায়গাটি, সেটি ভরাট করে প্রায় 100 বিঘার মতো জায়গার উপরে চূড়ান্তভাবে অনুমোদন হয়ে গেছে। সেই কাজটি যে কোনো সময় টেন্ডারের কাজটি শুরু হবে। বিকেএসপি অলরেডি অনুমোদন হয়ে গেছে এবং সেটি টেন্ডারও হয়ে গেছে, কাজ শুরু হওয়ার পথে। এখানে একটা সার্ভে ইনস্টিটিউট আমি করতে চেয়েছিলাম, সেই কাজটি মাঝামাঝি আছে, মানে ভবন টবন নির্মাণ হয়ে গেছে। এখন আরও কিছু ভবন নির্মাণ হলে সেটি শহরের কেন্দ্রস্থল থেকে সরিয়ে নদাপাড়ার দিকে আমাদের শহরের উত্তর অঞ্চলে নিয়ে যাওয়া হবে।
পাশাপাশি পূর্ণাঙ্গ টিভি স্টুডিও এবং সিটি ইউনিভার্সিটি, রাজশাহী সিটি কর্পোরেশন পরিচালিত বিশ্ববিদ্যালয়, সেটিও মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় তালিকায় আছে এবং তালিকায় ভালো জায়গাতেই আছে। আশা করছি সেটি অনুমোদন হয়ে যাবে। এবং এরপরে আমরা যেটা রাজশাহীতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে রাজশাহী থেকে ঢাকায় একটি বিরতিহীন ট্রেন, কোথাও থামবে না, বা থামলেও একটি বা দুটি জায়গায় থামবে। এটি নিয়ে আমি অনেক দূরে গেছি। সরকার যে টেন্ডার করেছেন ইন্দোনেশিয়া থেকে এবং ইন্ডিয়া থেকে যে রেলের কোচ এবং ইঞ্জিনগুলো আসবে, এসে গেলেই একটি ট্রেন রাজশাহীর জন্য আমি নেব, সেটা আমার সঙ্গে অনেক আগে থেকে কথা হয়ে আছে এবং আমি নেব ইনশাল্লাহ। রাজশাহী থেকে কলকাতা যাওয়ার জন্য সরাসরি ট্রেন, এটি আমি চালু করার জন্য গুটি গুটি পায়ে এগোচ্ছি। রাজশাহী থেকে কলকাতার বিমান ফ্লাইট চালু করা যায় কিনা সেই বিষয়ে আমি চিন্তা ভাবনা করে সংশ্লিষ্ট জায়গায় কেবল নক করেছি, একটু সময় লাগতে পারে, হয়তো হয়ে যাবে। এবং রাজশাহীতে একটি কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীন যে কৃষি অনুষদ, সেই অনুষদটিকে রূপান্তর করে কৃষি বিশ্ববিদ্যালয় করার সমস্ত ক্ষেত্র প্রস্তুত, জমি আছে, অবকাঠামো আছে, শুধু একটি সরকারকে সিদ্ধান্ত নিলে সেটি কাজটা শুরু হয়ে যায়। সেটি করাতে চাই আমি, সেজন্য রাজশাহীবাসীর দোয়া চাই, দেশবাসীর দোয়া চাই। আর রাজশাহী ডেভেলপমেন্ট অথরিটির মাধ্যমে আমি 4টি প্রকল্প অনুমোদন করিয়েছিলাম আমার আমলে, আমি মেয়র থাকতেই। 2টি বড় বড় সড়ক রাজশাহী ডেভেলপমেন্ট অথরিটি করছে, অনুমোদন হয়ে গেছে, অর্থ বরাদ্দ হচ্ছে এবং ক্ষতিপূরণ দেওয়ার কাজ চলছে। একটি হবে রাজশাহী ইউনিভার্সিটি এবং রুয়েটের মাঝখান দিয়ে যে রাস্তাটি শহরের উত্তর অংশে খড়খড়ি নামক জায়গায় গিয়ে পৌঁছালো, সেই সড়কটি অনেক চড়া হয়ে 4 লেনের রাস্তা। এটি ক্ষতিপূরণের কাজ প্রায় শেষের দিকে, এখন মাটি ভরাট বা অন্যান্য কাজ শুরু হবে। আরেকটি রাস্তা রাজশাহী কোর্টের যে অক্ট্রয় মোড় আমরা বলি, সেই অক্ট্রয় মোড় থেকে লিলি সিনেমা হল পর্যন্ত এই রাস্তাটিও প্রশস্ত হবে, 4 লেনের হবে, এটিরও অনুমোদন হয়েছে, মাপজোক চলছে ইত্যাদি। এবং পদ্মা নদীর তীরে যে সৌন্দর্য বর্ধনমূলক কাজ, সে কাজগুলি আমি আবারও নতুন করে সিটি কর্পোরেশনের বর্তমান দায়িত্বপ্রাপ্ত মেয়র নিজামুল আজিম, তাকে বলেছি, প্রধান প্রকৌশলীকে বলেছি যে যত রকম সাহায্য লাগে আমি করতে রাজি আছি। নদীর ধারের স্থাপনাগুলি অনেকটাই শেষ হয়নি বা অরক্ষিত কিছু কাজ এখনো আছে। হ্যাঁ, তো অরক্ষিত কাজগুলিকে রক্ষণাবেক্ষণ করতে হবে এবং নতুন স্পটগুলি যেগুলো বাকি আছে সেগুলো শেষ করতে হবে। এইরকম চারিদিক দিয়ে রাজশাহীকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা আমি আবার শুরু করেছি। পাশাপাশি আমি একটু সুযোগের অপেক্ষায় আছি, সেই দিনের অপেক্ষায় আছি যখন আমি আমার প্রভাবটা আর একটু যদি বেশি বিস্তার করতে পারি, তাহলে রাজশাহীতে যেহেতু গ্যাস এসে গেছে, সেই গ্যাসকে শিল্প কাজে ব্যবহার করার মতো উপযোগী করে রাজশাহীতে গার্মেন্টস মালিকদেরকে নিয়ে এসে, তাদের সঙ্গে আমার কথা অনেক আগেই হয়েছে, তারা আসতে আগ্রহীও বটে। ইতিমধ্যেই একজন আমাদের এমপি এনামুল হক, বাগমারা এমপি, তিনি 2000 জনশক্তি সম্পন্ন একটি গার্মেন্টস ফ্যাক্টরি আমাদের সপুরা বেসিক শিল্পাঞ্চলে, এবং এরই মধ্যে এটা সার্কুলারও দিয়েছে তিনি নিয়োগের জন্য, তিনি লোক নিয়োগ করছেন অলরেডি। এইরকম আরো যদি 19টি বা 20টি বা 25টি করতে পারে, তাহলে 20-25 হাজার আমাদের তরুণ তরুণী কর্মসংস্থান হয়ে যাবে এবং সেটি খুবই বাস্তবসম্মত, এটা করা কোনো অসম্ভব বিষয় না। সবকিছু মিলে আমি চাই যে আর্থিক দিক দিয়ে রাজশাহীর মানুষ যদি সচ্ছল না হয়, তাহলে উন্নয়নমূলক যত কাজই বলি সেখানে যাবার বা সেটার স্বাদ নেবার মানসিকতা কিন্তু থাকবে না। কাজে অর্থনৈতিক ভিত্তিটাই আগে করতে হবে। সত্যি অনেক চমৎকার কিছু কথা শুনছি এবং দর্শক আপনিও নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলে রাজশাহীর যে ছবিটা আসলে আমাদের চোখে সবসময় ভাসে, যে উন্নয়নের যে চিত্রগুলো আমরা দেখতে চাই, এবং আমরা যখন সবসময় বলি যে আমরা আসলে অবহেলিত অবহেলিত, সেই শব্দটা হয়তো কিছুদিন পরে আমরা নিজেরাই ভুলে যাব, কারণ আমরা যে উন্নয়নের কথাগুলো শুনলাম এবং যে কাজগুলো আমরা এরই মধ্যে দেখছি আমাদের চারপাশে হয়ে আসছে, সেগুলো নিয়ে নিশ্চয়ই আমরাও অনেক বেশি আনন্দিত এবং আমরা চাইবো যে খুব দ্রুতই যেন যে বিষয়গুলো অনুমোদনের অপেক্ষায় আছে সেগুলো চলে আসবে। এবং আমাদের যদি, যেহেতু আমরা মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয় পেয়ে গেছি, আমরা যেহেতু কৃষি বিশ্ববিদ্যালয় পেতে যাচ্ছি এবং সিটি কর্পোরেশনের যে বিশ্ববিদ্যালয়টির কথা বলছিলেন সেটি যদি আমরা পেয়ে যাই, তাহলে নিশ্চয়ই আমরা এই শিক্ষানগরীকে আরো সামনের পথে এগিয়ে নিয়ে যাবো। এবং ভাই আপনার কাছে আরেকটি বিষয়, যে আপনি যেটি বলছিলেন যে শিল্প কারখানা তৈরি করার ব্যাপারে গ্যাস সংযোগটা যেহেতু আবারও দেওয়ার হয়তো পরিকল্পনা আছে, এবং আপনি যখন ছিলেন সেই সময়টাতে আমরা দেখেছিলাম যে শিল্প কারখানাগুলোতে গ্যাস সংযোগটা দেওয়া হচ্ছিল এবং কিছুদিন কিন্তু সেটা বন্ধ ছিল মাঝখানে যে সময়টা ছিল, তারপর আমরা হয়তো আবারও সেটা পাচ্ছি এবং একটা গার্মেন্টস কারখানা এরই মধ্যে শুরু হতে যাচ্ছে। গ্যাসের সংযোগ কিন্তু এখনো শিল্পক্ষেত্রে বন্ধ আছে সেই জায়গাটা। গৃহস্থালী কাজে গ্যাসের সংযোগ নতুন করে দেওয়া সেটিও বন্ধ আছে। এটি হচ্ছে সাময়িক নতুন গ্যাস ক্ষেত্র, নতুন বা বর্ধিত হারে গ্যাস উত্তোলন করলেই
এটি আবার চালু করা যাবে, কোনো আমরা আশা করতে পারি যে আমরা খুব দ্রুতই সেটা পেয়ে যাব। আশা করতেই পারি। আর অর্ণা, তোমার কাছে একটু আসবো যে বাবা যে কথাগুলো বলছিলেন যে আসলে তার যে স্বপ্নগুলো বাস্তবায়নের পথে তিনি যেভাবে এগিয়ে যাচ্ছেন, তো সেক্ষেত্রে তুমিও যেহেতু এখন এই পথে হাঁটছো এবং তুমি কাজ করছো, তো তুমি আসলে বাবার সাথে সেই কাজগুলোকে কিভাবে শেয়ার করে নিবে? তোমার কোনো ইচ্ছা আছে কিনা যে বাবার এই কাজগুলোর সাথে তুমি যুক্ত হবে কিনা? হ্যাঁ, ইচ্ছা আছে আমার। আমি চাই যে বাবা মানে তার এত বড় দায়িত্বের মধ্যে থেকে কিছু দায়িত্ব তো আমাকে দিক, আচ্ছা, মানে কিছু আমি দায়িত্ব। অ্যাটলিস্ট বাবার সাথে শেয়ার করি কাজগুলা। কারণ মানুষের সেবা করার জন্য যেই কাজই করা হোক না কেন, ছোট একটু কাজ করলেও অনেক ভালো লাগবে নিজের। সেই জায়গাতে আসলে নিজেরও কাজ করার ইচ্ছে আছে। দর্শক, সময় অনেক কম, তাই আজকে অনেক কথা বলার ইচ্ছে থাকলেও, অনেক কিছু চাওয়ার ইচ্ছে থাকলেও হয়তো সময় স্বল্পতার কারণে সব কথা বলা হবে না। তবে শেষ মুহূর্তে আমি আবারও যাব আমাদের ভাইয়ের কাছে যে সব মিলিয়ে যদি আমি বলি যে রাজশাহীর যে বর্তমান চিত্র আমরা দেখছি, যে উন্নয়নের কথাগুলো আপনি বলছেন এবং আমরা খুব দ্রুত সেগুলো পেতে যাচ্ছি, সব মিলিয়ে রাজশাহীকে আপনি আবার নতুন রূপে কিভাবে দেখতে চাচ্ছেন? আমি রাজশাহীকে যে কথাটা আগে বলছিলাম যে একটি বাংলাদেশের মধ্যে সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শহর ইতিমধ্যেই রাজশাহী খ্যাতি অর্জন করেছে, এটিকে আরো একটু বাড়াতে চাই, আরো একটু সবুজ করতে চাই, আরো গাছপালা লাগিয়ে শহরটাকে সবুজ করতে চাই। এক্ষেত্রেও রাজশাহী নাম করেছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পরিবেশ স্বর্ণপদক নিয়ে এসেছিলাম সবুজ করার জন্য, গাছ লাগানোর জন্য। এবং আমি মনে করি যে এরপরে কিন্তু অর্থনৈতিক বিষয়টি, যেটি আমি বললাম যে আমাদের অর্থনৈতিক মেরুদণ্ড সবল করতে হবে, তার জন্য যা যা করার করতে হবে। এই সব কিছু মিলিয়ে একটা বাসযোগ্য, একটা নির্মল পরিবেশ, একটা সন্ত্রাসমুক্ত মাদকমুক্ত সমাজ রাজশাহীতে গড়তে পারলে আমি মনে করবো যে আমার জন্ম নেওয়াটা রাজশাহীতে সার্থক হয়েছে। সত্যি আমরাও চাইবো যে সেই চমৎকার শহরটা যেন আমরা দেখতে পাই। আর না, তোমার কাছে শেষ মুহূর্তে জানবো যে বাবার স্বপ্নের সাথে তোমার স্বপ্নটা কেমন ভাবে মিলে যায়? বাবার স্বপ্ন হচ্ছে রাজশাহীকে মানে বা সমস্ত বাংলাদেশের মধ্যে সবাই যেন বলতে পারে যে রাজশাহী অনেক পরিচ্ছন্ন, অনেক গোছানো এবং এখানকার মানুষজন অনেক বেশি অ্যাক্টিভ, অনেক মানে ভালোভাবে এগিয়ে যাচ্ছে, অনেক মানে সময়ের সাথে তাল মিলিয়ে কাজ করছে। তো এটাই আমি চাই, মানে বাবা চাচ্ছে রাজশাহীর মানুষের উন্নয়ন করতে, আমিও চাই রাজশাহীর মানুষের উন্নয়ন করতে। দুজনের স্বপ্নটা মিলে গিয়ে এবং চমৎকার একটি সময় আমরা পাবো এবং অনেক সুন্দর একটা শহর আমরা পাবো। বাবা এবং মেয়ের যে স্বপ্ন, সেই স্বপ্নটা সত্যি হয়ে যখন আমাদের জন্য হাতে ধরা দিবে, তখন কিন্তু নিশ্চয়ই আমাদেরও অনেক ভালো লাগবে। তবে আজকে যেহেতু সময় অনেক কম, তাই বিদায় নিতে হচ্ছে। মাফিয়া মুক্ত আজকের মতো বিদায় নিব আমাদের অতিথিদের সাথে। তবে কথা দিচ্ছি, অবশ্যই আরও একবার কথা হবে আপনার সাথে বরেন্দ্র টেলিভিশনের পর্দায়। ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আজকের মতো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, বিদায় নিচ্ছি আমি। কথা হবে বরেন্দ্র টেলিভিশনের পর্দায়। তবে আজকের আয়োজন সম্পর্কে আপনি কিন্তু আমাদেরকে জানিয়ে দিতে পারেন facebook.com/borendra.tv এই অ্যাড্রেসে। এছাড়া আমাদেরকে মেল করতে পারেন borendra.tv@gmail.com এই ঠিকানায়। ততক্ষণ পর্যন্ত অবশ্যই বরেন্দ্র টেলিভিশনের সাথে থাকুন এবং অবশ্যই অনেক অনেক সুস্থ থাকুন।